আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের উদ্বোধন। শত প্রতিকূলতায় দেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ, বললেন সভাপতি শেখ হাসিনা। যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। সম্মেলনে দলের নেতারা নতুন নেতৃত্ব বেরিয়ে আসার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনায় দেশে প্রতি বছর মারা যায় প্রায় 2000 মানুষ। চালকদের দায়ী করে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া বিজ্ঞানসম্মত করার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে বাড়ছে অসময়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা, বছরে মারা যায় 250 মানুষ। অস্বাভাবিক ঘটনা বলছেন বিশ্লেষকরা। মোকাবিলায় সতর্কীকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ। এবং চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যস্ত ইংল্যান্ড। প্রথম বাংলাদেশি হিসেবে 150 উইকেট শিকার সাকিবের। 273 রানের লিড ইংল্যান্ডের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাজিদ রাজু। 2041 সাল নাগাদ বাংলাদেশে দারিদ্র্য বলে কিছুই থাকবে না। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের আহ্বান জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সম্মেলনের উদ্বোধনী পর্বের ভাষণে তিনি বলেন, সব প্রতিকূলতা পেরিয়ে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ। হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের মাঝে। ঘড়ির কাঁটার হিসেবে বেলা 10টার কিছু পরেই আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে তৈরি সুবিশাল সম্মেলন মঞ্চে ওঠেন দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিশতম জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বের শুরুতেই জাতীয় সঙ্গীত বাজিয়ে পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। জেলার নেতারাও উত্তোলন করেন দলীয় পতাকা। মঙ্গল কামনায় ওড়ানো হয় সাদা পায়রা ও রং বেরঙের বেলুন। এরপর সূচনা বক্তব্যে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা নেতাকর্মী সহ 12টি দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের সামনে উপস্থাপন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দলের রীতি আর আনুষ্ঠানিকতা শেষে বেলা 1:30টার কিছু পরে উদ্বোধনী পর্বের ভাষণ দিতে ওঠেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বললেন, দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগেরই। বাংলাদেশে ওই দারিদ্র্য বলে কিছু থাকবে না, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। নিজ নিজ এলাকা, সেই এলাকায় কতজন দরিদ্র মানুষ আছে, গৃহহারা মানুষ আছে, আপনারা তাদের তালিকা বানান। তাদের জন্য আমরা বিনা পয়সা ঘর তৈরি করে দেব। তারা জীবনে যাতে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব, কারণ তারা আমাদের নাগরিক, আমাদের দায়িত্ব। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধান নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, স্বাধীনতা বিরোধীরা কিছুই দিতে পারেনি এই দেশকে। 75-এর পর যারা ক্ষমতা এসেছিল, হানাদার বাহিনীর সাথে যারা দোসর ছিল, তাদেরকেই ক্ষমতায় বসিয়েছিল বলেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়নি। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে কখনোই কোনো দেশের সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি হতে দেবে না আওয়ামী লীগ। বাংলাদেশের মাটি, এদেশের ভূখণ্ড কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কেউ ব্যবহার করতে পারবে না, বা কোনো প্রতিবেশী দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য আমাদের ভূখণ্ড কাউকে আমরা ব্যবহার করতে দেব না। টেরোরিজম কখনো আমরা প্রশ্রয় দেব না। এক একটি সম্মেলনের মধ্য দিয়েই পুনরুজ্জীবিত হয় দলীয় প্রয়াস। আর তাই এবারের সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত নতুন নেতৃত্ব দলকে সুসংগঠিত করার পাশাপাশি 2041 সাল নাগাদ বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার পথে নব উদ্যমের সঞ্চালন ঘটাবে বলে আশা করলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ। দেবাশিস রায়, সময় সংবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 2 দিন ব্যাপী আওয়ামী লীগের 20তম সম্মেলনের প্রথম দিন আজ। এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন আমাদের রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সরাসরি যাচ্ছি তার কাছে। হাবিব, এই মুহূর্তে কিন্তু এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান
কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। সারা দেশ থেকে আসা কাউন্সিলর, আওয়ামী লীগের কাউন্সিলর, ডেলিগেট এবং সারা দেশের দেশ এবং বিদেশ থেকে আগত অতিথিদের পদচারণায় মুখর। কিছুক্ষণ পরেই এই কাউন্সিলের প্রথম দিনের যে শেষ সেশন অর্থাৎ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। প্রতীক্ষায় রয়েছেন হাজার হাজার লক্ষাধিক মানুষ। তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন যে এই মঞ্চে যে দেশের নামি দামি শিল্পীরা গান গাইবেন, নৃত্য করবেন। আমাদের কিছুক্ষণ আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর আমাকে যেটি জানিয়েছেন যে এই মঞ্চেই দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী মমতাজ গান গাইবেন এবং এছাড়া নামকরা যেসব শিল্পী রয়েছেন কণা, তারপরে আপনার কোনাল সহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা দেশাত্মবোধক গান গাইবেন, আধুনিক গান গাইবেন। মোটামুটি একটা আনন্দমুখর পরিবেশ কিন্তু এখন বিরাজ করছে। আর এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে শিল্পী গোষ্ঠী রয়েছে তারা নৃত্য পরিবেশন করবেন এই মঞ্চেই। কিছুক্ষণ পরেই শুরু হবে সেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই প্রথম দিনের অধিবেশনের শুরু থেকে কিন্তু আমরা যেটি দেখেছি যে শান্তিপূর্ণভাবে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা কিন্তু শান্তিপূর্ণভাবে, কাউন্সিলররা শান্তিপূর্ণভাবে এই অধিবেশনকে সফল করতে, আজকের এই কাউন্সিলকে সফল করতে তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমাদেরকে এমনটি জানিয়েছেন যে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই মঞ্চেই প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছিলেন দেশের মানুষের কথা এবং আগামীর যে পরিকল্পনা রয়েছে কাউন্সিলের যে মূল প্রতিপাদ্য বিষয়গুলো সেটি কিন্তু উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। দেশের নেতাকর্মীরা, সারা দেশের জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তৃতা দিয়েছেন, মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেছেন। এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনের পথ চলা নির্ধারণ হবে এমনটি মনে করছেন। এছাড়া আরেকটি বিষয় যে আগামীকাল সকালেই কিন্তু কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেই কাউন্সিলে নির্ধারিত হবে সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। তো এই ছিল মোটামুটি সোহরাওয়ার্দী উদ্যানের সর্বশেষ অবস্থা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে 2 দিন ব্যাপী আওয়ামী লীগের 20তম সম্মেলনের প্রথম দিনের খবর জানছিলাম আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিবের কাছ থেকে। রাজনৈতিক দল হিসেবে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের যেমন রয়েছে বর্ণাঢ্য অতীত, তেমন চলমান রাজনৈতিক ধারাবাহিকতা। তাই রাষ্ট্র ক্ষমতায় থাকা বা না থাকা যে কোনো অবস্থাতেই এই দলটির সম্মেলন গুরুত্বপূর্ণ হয়েছে দেশের মানুষের কাছে। অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে আওয়ামী লীগের 20তম সম্মেলনের ব্যাপকতা ও জাঁকজমক। সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। উচ্চারণ অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখা আর জঙ্গিবাদের বিরুদ্ধে। আলোর অভিযাত্রা নামের এই সাংস্কৃতিক অংশে উঠে আসে স্বাধীনতা সংগ্রাম, ঐতিহ্য, দেশাত্মবোধের চেতনা আর অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের প্রতিরোধ। শুধু মনোমুগ্ধকর অনুষ্ঠান নয়, পুরো সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে নান্দনিক সাজে। দলীয় প্রতীক নৌকার অবয়বে মঞ্চে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ কার্যকরী কমিটি। সম্মেলন ততক্ষণে রূপ নিয়েছে উৎসবে। যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সারা দেশ থেকে এসেছেন 6570 জন কাউন্সিলর আর লাখ লাখ নেতাকর্মী। তাদেরকে নিজের বক্তৃতার মাধ্যমে উদ্বুদ্ধ করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগ শুধু গতানুগত কোন রাজনৈতিক দল নয়, এত ত্যাগ, এত আকাঙ্ক্ষা, এত বিপর্যয়ের মধ্যেও আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী আওয়ামী লীগ। এসেছেন দেশের নানা রাজনৈতিক দলের নেতারা, পাশাপাশি আওয়ামী লীগের সম্মেলন দেখতে এসেছেন ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 10টি দেশের প্রতিনিধিরাও।
আমি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে পেরে আমি অনেক খুশি। আমরা বিশ্বাস করি গণতন্ত্র ছড়িয়ে পড়া উচিত, এর মাধ্যমে পরিবর্তন আসবে। গণতন্ত্রই আমাদের অভিন্ন লক্ষ্য। আওয়ামী লীগের নেতৃত্বে দেশটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি লাভ করছে। বিশাল এই আয়োজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী জুড়ে নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। দায়িত্বে রয়েছেন 10,000 সদস্য। যে কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে দলীয় কাউন্সিল করার বিধান রয়েছে। বাংলাদেশের অস্থির রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগের এই কাউন্সিল থেকে যে নেতৃত্ব বেরিয়ে আসবে সেটি দেশকে কতটুকু স্থিতিশীল রাজনীতি উপহার দেবে সেটি এখন দেখার বিষয়। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে প্রায় 5,500 কাউন্সিলর আর কয়েক হাজার ডেলিগেটদের পদচারণায় এখন মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। কাউন্সিলকে ঘিরে প্রত্যাশার অন্ত নেই তৃণমূল নেতাকর্মীদের। নবীন প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠনের পক্ষে মত অনেকের। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে দুর্নীতিবাজদের পরিহার করার আহ্বান জানান তৃণমূল নেতারা। শুক্রবার সকাল থেকেই সম্মেলন স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দীর্ঘ লাইনে অপেক্ষা, কয়েক ধাপে নিরাপত্তার চৌকি পেরিয়ে মাঠে প্রবেশ করতেই যেন চোখে মুখে আনন্দের ছাপ। সম্মেলন যেন পরিণত হয় উৎসবে। কাউন্সিলে আলোচনার কেন্দ্রবিন্দু নতুন কমিটি, তাই এবারও দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনার উপরই আস্থা রাখছেন তারা। বর্তমানে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাই আমরা যোগ্য নেতাকে বেছে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। জননেত্রী শেখ হাসিনা সুন্দর একটি কমিটি আমাদেরকে উপহার দিবেন, যেই কমিটির নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী নারী নেতৃত্বের যোগ্য আসনে বসাবেন, নারী ক্ষমতায়ন উনি বিশ্বাস করেন। নেতাকর্মীদের আলোচনা থেকে বাদ যায়নি 2019 সালের সংসদ নির্বাচন। যে কমিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন হবে, সেই কমিটি আগামী নির্বাচনের জন্য একটা বিশাল ভূমিকা রাখবে। কারণ বাংলাদেশের 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যদি ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নততর বাংলাদেশে রূপান্তরিত করতে হয়, এই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেই আমাদের বাকি দিনগুলো কাটাতে হবে। আওয়ামী লীগের ইতিহাস ত্যাগের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস রক্তের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস বিজয়ের ইতিহাস। আর সেই ইতিহাসকে ধারণ করে 2041 সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে নতুন এক ইতিহাস রচনার অপেক্ষায় দলটি। আর সেই লক্ষ্যে এই সম্মেলন থেকে দীক্ষা নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার অঙ্গীকার করলেন তৃণমূলের নেতাকর্মীরা। বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে, সারা বাংলাদেশে উন্নতির অগ্রযাত্রা আরো বেগবান করার জন্য আমরা সকল কর্মীবৃন্দ আপ্রাণ চেষ্টা করা যাবে। জননেত্রী শেখ হাসিনা 2041 সালে যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার রক্ষা করার জন্য সমস্ত নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে। নেতাকর্মীদের এমন সব জল্পনা কল্পনার মধ্যেই চলছে সম্মেলন। এখন দেখার অপেক্ষা কারা আসেন নতুন নেতৃত্বে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সিরাজগঞ্জে অপহরণের পর 5,000 টাকার বিনিময়ে এক শিশুকে বিক্রি করে দেওয়ার দাবি মাদক সেবীর। 16 দিন পর লাশ উদ্ধার, আটক 2। সারা দেশে সড়ক দুর্ঘটনায় এখনো প্রতি বছর মারা যান প্রায় 2,000 মানুষ। চালকদের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়ায় ত্রুটি থাকায় দেশে সড়ক দুর্ঘটনার মাত্রা ও মৃত্যুর সংখ্যা কমছে না বলে মত বিশেষজ্ঞদের। তাই এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও বিজ্ঞানসম্মত করার কথা বলছেন তারা। অন্যদিকে বিআরটিএ বলছে ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ড্রাইভিং টেস্ট বোর্ড। জাতীয় নিরাপদ সড়ক দিবসে শাফিন জাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। রোড সাইন, রাস্তার প্রতীক বা ভাষা, যে ভাষার মাধ্যমে একজন চালককে নির্দেশনা দেয়া হয় পথের পরবর্তী পদক্ষেপ বা পরিস্থিতি সম্পর্কে। এসব প্রতীক মূলত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শেখানো হয়ে থাকে, কিন্তু দেশের অধিকাংশ চালকই অজ্ঞ রাস্তায় থাকা এসব প্রতীকের বিষয়ে। বিশেষজ্ঞরা বলছেন এটাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। 20টা ছবি আপনি চলার পথে রাস্তায় পাবেন দেখতে। এই যে মনে করেন আপনার টার্নিং বা এই যে আপনার রাস্তার ক্রসিং এরই মানে একা বাঁকা। 6 বছর ধরে গাড়ি চালাচ্ছেন আপনি, এগুলো না জেনে কিভাবে চালাচ্ছেন? আমরা এই যে মনে করেন আমরা রাস্তার দাগ আছে, দাগ দিকে চালাইতেছি। আপনি কি বলতে পারবেন যে এই সাইনটা কি? এটা জেব্রা ক্রসিং। TIY মানে জেব্রা ক্রসিং। একটাও পারলেন না ঠিক মতো, কেন? ড্রাইভার সাবুনি রাস্তায় তো দেখেন এইসব সাইনগুলো, এগুলোর মানে কি জানেন? এগুলা ওই কিলোমিটারেরই।
এগুলো তো আপনার জানার কথা। না, আমরা এগুলো ট্রেনিং দিই না, হেল্পারি করছি, কন্ট্রাক্টারি করছি, ড্রাইভার করছি। এ পর্যন্ত আমাদেরকে এগুলা কেউ জিগা নাই, আপনি জিগাইছেন, আপনি একটাও পারেন নাই। এটা তো আমার বুঝাই দিতে হইব, না বুঝাই দিলে এটা তো আমরা করছি না, তো বুঝি না। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সংস্থা বিআরটি এর দক্ষতা নিয়ে। তবে সংস্থাটির সচিব বলছেন, লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রধান ভূমিকা ড্রাইভিং টেস্ট বোর্ডের। ড্রাইভিং টেস্ট বোর্ড ফেস ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ যদি থাকে তাহলে আমরা মনে করি এটা দায় দায়িত্ব বোর্ডের। সে কোত্থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, এই ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, গত 5 বছরে দেশে ধারাবাহিকভাবে সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমে আসছে, তবে তা এখনো আশানুরূপ নয়। যদি চালক কোনো সাইন না জানে অথচ সে 16 বছর 20 বছর গাড়ি চালাচ্ছে, তার মানে তার লাইসেন্স পাওয়ার যে প্রক্রিয়াতে গলতটা রয়ে গিয়েছিল, অথচ এই লাইসেন্স পাওয়ার সিস্টেমে কিন্তু তার এই সাইন মার্কিং এর বিষয়বস্তু সে জানে কিনা সেটা এনশিওর হয়ে আসার কথা। বুয়েটের তথ্য মতে চলতি বছরের শেষ 6 মাসে প্রায় 2000 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1000-এরও বেশি মানুষের। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নিরাপত্তার ক্ষেত্রে সুশাসনগত জায়গায় এখনো অনেকখানি পিছিয়ে আছে বাংলাদেশ, যার ফলশ্রুতিতে প্রতি বছর এখনো প্রায় 2000 মানুষকে প্রাণ দিতে হয় সড়ক দুর্ঘটনায়। তাই তারা বলছেন, ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতা দূর করার পাশাপাশি চালকদের সঠিক প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা রোধে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। শাফিন জাহিদ, সময় সংবাদ, টাঙ্গাইল। দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে। এই স্লোগান নিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। সকালে খুলনা প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এতে নিরাপদ সড়ক চাইয়ের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বগুড়ার সাতমাথায় নিরাপদ সড়ক চাইয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সড়কের অচলাবস্থা, চালকের অদক্ষতা ও চলাচলকারীদের অসাবধানতাকে সড়ক দুর্ঘটনার কারণ বলে মনে করেন। ময়মনসিংহের কৃষ্ণচূড়া চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া ঠাকুরগাঁও, শরীয়তপুর ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। সিরাজগঞ্জে অপহরণের পর 5000 টাকার বিনিময়ে এক শিশুকে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেছে এক মাদকসেবী। অপহরণের 16 দিন পর উদ্ধার করা হলো ওই শিশুটির লাশ। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 7 অক্টোবর আনোয়ার হোসেনের 4 বছরের শিশু জান্নাতুল খাতুন চাঁদনীকে অপহরণ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর মঞ্জু নামে এক মাদকসেবীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মঞ্জু স্বীকার করে নাজমুল নামে এক ব্যক্তির কাছে মাত্র 5000 টাকার বিনিময়ে চাঁদনীকে বিক্রি করে দিয়েছে সে। এরই প্রেক্ষিতে নাজমুলকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে আজ সকালে জামতৈল এলাকার ডাকঘরের পাশের একটি পরিত্যক্ত কূপে তল্লাশি চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমার ঘরে বিভেদ নাই, নারাই নাই, কিসের জন্য আমার নিবরে আমার সোনা কি আমি নিয়োগ না করছে রে। শিশু হত্যার আসামিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসামি যাকে ধরা হয়েছে সে বলছে যে হত্যা করা হয়েছে, তবে এর সঙ্গে আরো যারা জড়িত আছে তারা বলতে পারবে যে এটা শ্বাসরুদ্ধ করা করছে নাকি জবাই করে হত্যা করা হয়েছে। আর যেহেতু এখন লাশের অস্তিত্বই ওইভাবে পাওয়া যাচ্ছে না, সুতরাং এটা আমরা পোস্টমর্টমে বলতে পারবো শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে নাকি জবাই করে হত্যা করা হয়েছে। এবং আমাদের কাছে যে আসামি আছে জিজ্ঞাসাবাদ করলে আমরা পরে বলতে পারবো। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন তার স্বজন ও সহপাঠীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। এ সময় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পরে মানববন্ধন শেষে ঝিনাইদহ জেলা সমিতির ব্যানারে একটি শোক র্যালি বের করা হয়।
এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে। এদিকে ঝিনাইদহ সদরের আমতলা বাসস্ট্যান্ড এলাকায় লিপু হত্যাকাণ্ডের বিচার দাবি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার স্বজন ও এলাকাবাসী। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। এ সময় ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। আমাদের বাবা মারা আজকে আতঙ্কিত। আমরা আসলে পড়তে আসছি, লাশ হয়ে ফেরার জন্য না। আমরা বিভাগের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই। অনুগ্রহ করে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের যারা হোতা তাদেরকে বের করুন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালে বুয়েটে আলাদা আলাদা বিভাগে এই পরীক্ষা হয়। 12 নভেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বুয়েটে চলতি বছর 1030টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন 9157 জন, যার মধ্যে প্রকৌশল বিভাগের 7796 জন ও স্থাপত্য বিভাগে অংশ নিয়েছেন 1361 জন শিক্ষার্থী। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, প্রশ্ন অন্যান্য বারের মতো নয়, বরং নতুন কাঠামোতে হয়েছে। এদিকে কাউন্সিলকে মাথায় রেখে অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে আগে ভাগেই পরীক্ষা কেন্দ্রে চলে আসেন। কাউন্সিলের জন্য বুয়েট কর্তৃপক্ষের পরীক্ষা পিছিয়ে দেয়া উচিত ছিল বলেও জানান অভিভাবকরা। তবে বুয়েট কর্তৃপক্ষ জানায়, অন্যান্য প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে তারিখ পরিবর্তন করা সম্ভব হয়নি। এবারটা একটু প্যাটার্নটা অন্যরকম ছিল। অন্যান্য বার থেকে এবারটা একটু হার্ড মনে হলো। এক্সপেকটেশনের তুলনায় একটু হার্ড ছিল, অতটা ইজি ছিল না। যেরকমটা আশা করছিলাম ওরকমটা হয় নাই। আর যানজটের ব্যাপারে আমি একটু আর্লি চলে আসছি, তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। সমস্যা হয় না, কারণ আমরা যখন মেসেজ পাইছি কালকে আমরা অলরেডি কাটাবনে এসে একটা বাসায় স্টে করছি। স্টে করার পরে সকালবেলা এখানে চলে আসছি। পরীক্ষা পিছিয়ে দেওয়া দরকার ছিল না, তো মনে করেন যাতায়াতের খুব সমস্যা হয়েছে। আমরা পরীক্ষা পরিবর্তনের ক্ষেত্রে সীমাবদ্ধতা হচ্ছে লেগে আমাদের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কিন্তু পরীক্ষাটা রিলেটেড, কারণ একটা পরীক্ষার্থী যখন বেশ কয়েক জায়গায় চান্স পেয়ে যায়, দেখা যায় বুয়েটকে প্রেফারেন্স দেওয়ার ফলে ওদের কিন্তু অসুবিধা হয়ে যায়। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে স্থাপন করা হয়েছে দেশের প্রথম ও একমাত্র প্রাণী ব্লাড ব্যাংক। সংকটকালীন মুহূর্তে যে কোনো প্রাণীর জন্য সরবরাহ করা হবে রক্ত, জানিয়েছে কর্তৃপক্ষ। দেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে 250-র মতো মানুষ মারা যাচ্ছে। চলতি মাসে এই বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 জনের, যা অস্বাভাবিক ঘটনা বলে মনে করছেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তার মতে জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে দেশের 8টি স্থানে বজ্রপাত সতর্কীকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। দিগিন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। বজ্রপাতে 2 অক্টোবর সিলেটের ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে 2 জন মারা যায়। অক্টোবর মাসে বজ্রপাতের ঘটনা আবহাওয়াবিদদের কাছে নতুন ঘটনা। মার্চ থেকে মে মাস পর্যন্ত ঝড়, বৃষ্টি, বজ্রপাতের মৌসুম হিসেবে গণ্য হয়ে থাকে। বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তনের কারণে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়ে গেছে। এ কারণে বাংলাদেশে বজ্রপাতে হতাহতের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মনে করছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বজ্রপাত হওয়ার জন্য যে পরিবেশ দরকার, যে চার্জগুলিকে সেপারেট হয়ে যাওয়া, সেই ঘটনাটা অনেক বেশি ঘটছে। ওয়েদারের পরিবর্তনের সাথে এই বজ্রপাতের একটা খুব ঘনিষ্ঠ যোগসূত্র আছে বলে আমার ধারণা। চলতি বছরের মে মাসে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণার পরপরই ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে নেওয়া হয়েছে জনসচেতনতামূলক নানা উদ্যোগ। বজ্রপাতের সময় কখন কি করতে হবে, কিভাবে সেফ থাকতে হবে নিজেকে, সেই বিষয়ে বিস্তারিত আমাদের উপদেশ আছে সেখানে। এদিকে বজ্রপাতে মৃতের সংখ্যা কমাতে প্রথমবারের মতো দেশে বজ্রপাত সতর্কীকরণ কেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ডিটেক্ট করার জন্য যন্ত্র বসানো হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের আরো 7টা স্টেশন, টোটাল 8টা স্টেশন নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। বজ্রপাত কোন দিকে হবে এবং সেটার অনুযায়ী আমরা বজ্রপাতের পূর্বাভাস দিতে পারবো। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন পরিসংখ্যান মতে দেশে গত 5 বছরে বজ্রপাতে মারা গেছে 1249 জন। শুধু এবছরের মে মাসের 12 ও 13 তারিখে 26 জেলায় মারা গেছে 81 জন। ইকরামুল কবির,
সময় সংবাদ, সিলেট। নেত্রকোনায় মোটরসাইকেল চাপায় শান্তু মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে বারোহাট্টা উপজেলার মডার্ন স্কুলের মোড়ে এলাকায় পথচারী শান্তু মিয়াকে একটি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা ৭২ ঘন্টার কর্মবিরতি পালন করছেন কুমিল্লার পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডাররা। সকালে চান্দিনায় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন শতাধিক মিটার রিডার ও মেসেঞ্জার। এ সময় তারা পল্লী বিদ্যুৎ বোর্ডে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অবিলম্বে চাকরি স্থায়ীকরণ সহ ৫ দফা দাবি জানান। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় রাজবাড়ীতে ২৭ এবং শরীয়তপুরে ৪ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পুলিশ জানায় সকালে রাজবাড়ী জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা সহ তাদের একটি দল পদ্মা নদীর ধাওয়াপাড়া থেকে উড়াকান্দা পর্যন্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০,০০০ মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ সহ ২৭ জেলেকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। দুপুরে শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান চালায় পুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ সহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামে স্থাপন করা হয়েছে দেশের প্রথম ও একমাত্র প্রাণী ব্লাড ব্যাংক। ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। যে কোনো প্রাণীর সংকটকালীন মুহূর্তে এই ব্লাড ব্যাংক থেকে রক্ত সরবরাহ করা হবে। রক্তদানের পাশাপাশি উন্নত চিকিৎসার মাধ্যমে একটি প্রাণীকে নতুন জীবন দেওয়া সম্ভব বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মানুষের জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ রক্ত। যে কোনো সংকটকালীন মুহূর্তে ব্লাড ব্যাংক থেকে অতি সহজেই পাওয়া যায় জীবন রক্ষাকারী এই উপাদানটি। শুধু মানুষ নয়, বিভিন্ন প্রাণীর জীবন বাঁচাতেও প্রয়োজন হয় রক্তের। বিশ্বের বিভিন্ন দেশে প্রাণীর জীবন রক্ষায় এনিম্যাল ব্লাড ব্যাংক থাকলেও বাংলাদেশে এতদিন পর্যন্ত তা ছিল না। আর সে কারণে আহত বা বিভিন্ন সংকটকালীন অবস্থায় থাকা প্রাণীর রক্তের চাহিদা মেটাতে প্রতিষ্ঠা করা হয়েছে দেশের একমাত্র প্রথম প্রাণী ব্লাড ব্যাংকের। একটা কুকুর এবং একটা বিড়াল যারা পোষে তারা অত্যন্ত মায়া করে তাকে পোষে। যখন প্রাণীটা এই রক্তের কারণে মৃত্যুবরণ করে তখন কিন্তু অনেকের ভিতরে ওই তার নিজের সন্তানের মতো তা সে দেখে। এই জন্য আমরা চিন্তা করলাম আমাদের যদি এই ব্লাড ব্যাংক তৈরি করে রাখি তাহলে ওই প্রাণীটাকে আমরা সুস্থ করতে পারি। কুকুর, বিড়াল বা যে কোনো প্রাণী থেকে ৩ মাস পর পর রক্ত নেওয়া যায়। প্রতিবার রক্ত নেওয়ার সময় ৪০০ থেকে ৪৫০ মিলি পর্যন্ত রক্ত সংগ্রহ করা যায়। ব্লাড ব্যাংক স্থাপন হওয়ায় খুশি পশুপ্রেমীরাও। ব্লিডিংটার জন্য চোখটা আমার হারাই গেল। শুধু আমি বলবো না যে আপনার ব্লাড ব্যাংক দরকার আছে ওদের জন্য, স্পেশালি আপনার আই। অনেক পেশেন্টই আসে যারা এনিমিক কন্ডিশনে, তাদের খুবই ব্লাডটা খুব প্রয়োজন। ব্লাডটা দেওয়ার 2 দিন পরে এবং ব্লাডটা দেওয়ার 4 দিন পরে আমরা এই ব্লাড প্যারামিটারগুলো আবার দেখি। তবে রক্তদান সম্পর্কে প্রাণীপ্রেমী যারা রয়েছেন তারা এখনো সচেতন নয় বলে জানালেন এই পশু চিকিৎসক। এখনো হয়তো অনেকেই জানে না এই ধরনের সার্ভিস আছে কি নাই। অতএব আমরা চাচ্ছি এটা দ্রুত এটার জনসচেতনতা করা, এবং আমরা এর জন্য আমাদের পদক্ষেপ হচ্ছে আমরা ওনারদের নিয়ে বিভিন্ন সময় আমরা প্রোগ্রাম করব। চলতি বছরের জানুয়ারি থেকে এনিম্যাল ব্লাড ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে। এখনো পর্যন্ত 3টি কুকুরের সংগৃহীত রক্ত 6টি কুকুরকে দিয়ে জীবন বাঁচানো হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজের খবর। চট্টগ্রামে টেস্টের তৃতীয় দিনেও ছিল বোলারদের দাপট। দিনের শুরুতে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় 248 রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাকিবের দুর্দান্ত বোলিংয়ে 8 উইকেটে 228 রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। এদিন প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 150 উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। 5 উইকেটে 221 রানের স্কোর নিয়ে তৃতীয় দিনের প্রথম ওভারে আউট হন সাকিব। দ্রুতই তার পথ ধরেন শফিউল। বল হাতে চমক দেখানো মিরাজ ফিরে যান 1 রানে। অভিষিক্ত সাব্বিরের ব্যাটে লিডের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা, কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে তিনি 19 রানে ফিরলে 248 রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। 45 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মিরাজ সাকিবের বোলিংয়ে দলীয় 28 রানে 3 উইকেট হারায় শ্রী লায়ন্সরা। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে 150 উইকেট শিকারের রেকর্ড গড়েন সাকিব।
মধ্যাহ্নবিরতির পর তাইজুল ও সাকিব আরও 2 উইকেট তুলে নিলে 62 রানে 5 উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ইংল্যান্ডকে পথ দেখান স্টোকস ও ব্যারস্টো। ষষ্ঠ উইকেটে 127 রান আসে এই জুটির ব্যাট থেকে। 47 রান করা ব্যারস্টোকে আউট করে জুটি ভাঙেন কামরুল ইসলাম রাব্বি। ষষ্ঠ 50 তুলে নেওয়া স্টোকস ও আদিল রশিদকে ফিরিয়ে ক্যারিয়ারে 15 বারের মতো 5 উইকেট শিকার করেন সাকিব। 273 রানের লিড নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের উদ্বোধন। শত প্রতিকূলতায় দেশের মানুষের মুক্তি এনে দিয়েছে আওয়ামী লীগ, বললেন সভাপতি শেখ হাসিনা। যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালী। সম্মেলনে দলের নেতারা নতুন নেতৃত্ব বেরিয়ে আসার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনায় দেশে প্রতি বছর মারা যায় প্রায় 2000 মানুষ। চালকদের দায়ী করে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া বিজ্ঞানসম্মত করার তাগিদ বিশেষজ্ঞদের। সিরাজগঞ্জে অপহরণের পর 5000 টাকার বিনিময়ে এক শিশুকে বিক্রি করে দেওয়ার দাবি মাদকসেবীর। 16 দিন পর লাশ উদ্ধার, আটক 2। এবং চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যস্ত ইংল্যান্ড। প্রথম বাংলাদেশি হিসেবে 150 উইকেট শিকার সাকিবের। 273 রানের লিড ইংল্যান্ডের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।